শিক্ষার্থীরা অ্যাডমিশন লেকচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি মূলত যে সরলরেখা অধ্যায়ের লেকচার 1 নিয়ে আলোচনা করব। বলতে চাই এই কোর্সটা মূলত আমার অনেক স্বপ্নের কোর্স, যেটা তোমরা বলতে পারো। কেননা যে অনেকেই কিন্তু ম্যাথ নিয়ে কিন্তু খুব ভয় পায়, অ্যাডমিশনে দাগাইতে চায় না। তো তোমাদের এই ভয়টা দূর করার জন্যই মূলত আমার এই ক্লাসগুলো। এবং ইতিপূর্বে তোমরা অনেকেই শুনেছো বা ঘোষণা পেয়েছো যে এই অ্যাডমিশন কোর্সটা তোমাদের জন্য পুরোটাই ফ্রিতেই আমি করাবো, A to Z। আমি চেষ্টা করব যে প্রথম পত্রের 10টা চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রের 10টা চ্যাপ্টার, টোটাল 20টা চ্যাপ্টার A to Z তোমাদের জন্য আলোচনা করার। তোমরা একটা কথাই মনে রাখবা ভাইয়া, যে অন শর্ট ক্লাস এটা করে তোমরা কখনো কিন্তু অ্যাডমিশনের চান্স পাবে না। অ্যাডমিশনের চান্স পাইতে হলে তোমাদের কি করতে হবে, বেসিক থেকে শুরু করে A to Z পর্যন্ত তোমাদের পড়াশোনা করা লাগবে। তোমরা আমার সাথে থাকো, আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখো এবং ক্লাসগুলো তোমরা প্রত্যেকে নোট করে নিবা। দেখবা ইনশাল্লাহ তোমাদের এই উচ্চতার গণিত এই বিষয়টাতে কোনো ভয় থাকবে না এবং তোমরা এটাই অ্যাডমিশনে কিন্তু খুব সহজেই তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো শুরুতেই লেকচার 1-এ দেখো, শুরুতেই আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। এই প্রবলেমের জন্য দেখো যে এটা অনেক জায়গাতে আসে, তো এটা খুব সহজ একটা প্রশ্ন। আমরা একাডেমিক লেভেলেই কিন্তু এই জিনিসটা পড়ে আসছে। যেমন দেখো, সমতলীয় জ্যামিতিতে স্থানাঙ্কর অবতারণা করেন কে? এটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো, এটা প্রত্যেকেই জানো। উত্তরটা কি হবে? রেনে দে কাটতে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই উত্তরটা কি হবে, রেনে দে কাটতে। এটা আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এভাবে স্লাইড আকারে আমি সলভ করাবো এবং প্রত্যেকটার যে স্লাইড ক্লাসের পরেই তোমাদের কিন্তু এটা আমি পেজেই পোস্ট করে দিব, তোমরা প্রত্যেকে কিন্তু এটা পেয়ে যাবা। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 1 - √3 এর পোলার স্থানাঙ্ক কত? এখন আমরা কিন্তু প্রত্যেকেই বিষয়টা জানি যে পোলার স্থানাঙ্ক ব্যাপারটা কি। দেখো, আমরা এইচএসসি লেভেলে আমরা ডিটেলসে পড়ে আসছি, বাট এখন আমরা ডিটেলসে পড়বো না। অল্প সময়ে উইদাউট ক্যালকুলেটর তুমি কিভাবে সলভ করতে পারো, এই জিনিসটাই কিন্তু আমি তোমাদের আজকে দেখাই দিব। কিভাবে সূত্রগুলো আসলো, প্রতিপাদন কি হবে, এই বিষয়গুলো কিন্তু এখন শেখার দরকার নাই। এখন শুধু তোমাদের মূল জিনিসটা পারলেই হবে। ওকে, এখানে দেখো, এটা যেটা দেয়া আছে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে। আমাদের বের করতে হবে কি, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মানে দেখো আর আর থিটা, এটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আর কিভাবে বের করতে হয়। দেখো, আর এর সূত্র আমরা জানি, আর ইকুয়াল হচ্ছে √x² + y²। তাহলে আমরা যদি এখানে আর এর মানটা বের করতে চাই, দেখো x এর মান হচ্ছে 1, 1² মানে 1 প্লাস y মাইনাস √3, এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে কি পাবা? 3। তাহলে এটা সলভ করে কত পাচ্ছ? 2। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো ভাই, এটা যেহেতু তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা, তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, আর এর মান পেয়েছো 2। এই অপশন থেকে তুমি দেখো এই যে এখানে -2 আসছে না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা আগেই আমাদের বাতিল হয়ে গেল। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন দেখো, আর এর মান পেলাম 2, এখানে 2 তিনটাতে আছে, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, তাই না? এখন এটা কনফার্ম হবো আমরা কিভাবে? আমরা থিটার মানটা বের করব। ওকে, এখন চলে আসো থিটার ক্ষেত্রে। এখানে দেখো এক্স আর ওয়াই এর যে মানটা দেয়া আছে, এটা কোন চতুর্ভাগে দেয়া আছে লক্ষ্য রাখো তো তোমরা। এটা দেখো তো, এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তাহলে এটা কোন চতুর্ভাগে বলো তো? এটা চতুর্থ চতুর্ভাগে না? এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। এখানে খেয়াল করো, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে থিটার মান আমরা দুইটা বের করতে পারি, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, একটা ঘড়ির কাঁটার দিকে। একটা ঘড়ির কাঁটার বিপরীতে, একটা ঘড়ির কাঁটার দিকে। তো আমরা প্রথমত যে জিনিসটা দেখবো, এখানে দেখো
মাইনাস মান কিন্তু আছে একটা, প্লাস মান আছে কয়টা? দুইটা। আমরা কিন্তু জানি যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে ফলাফল হবে নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় ফলাফল কি হবে? পজিটিভ। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে বের করি তাহলে আমরা কিন্তু জানি, দেখো তৃতীয় চতুর্থ চতুর্ভাগ যদি হয়, মনে করো এখানে পয়েন্ট, এটা লক্ষ্য রাখো, এই জায়গাটা হচ্ছে 1 মাইনাস √3, এখানে আমরা পেলাম এটা হচ্ছে 1, আর এই জায়গা হচ্ছে দেখো √3 মাইনাস তার সাথে মডুলাস, কারণ এখান থেকে এটা দূরত্ব রিপ্রেজেন্ট করে। আর আমরা কিন্তু জানি দূরত্ব কখনোই নেগেটিভ হইতে পারে না। কি বুঝতেছ? তাহলে এখন দেখো, আমরা যদি এই অংশটুকু বের করতে চাই, এটা হচ্ছে আমাদের থিটা। আমরা যদি ঘড়ির কাঁটা বিপরীতে বের করি তাহলে এখান থেকে শুরু করে এই টোটালটা আমরা যদি ঘুরে আসি তাহলে আমরা এখানে পাবো 2π মাইনাস ত্রিভুজের ভেতরের মানটুকু আমরা মাইনাস করে দেব। তাহলে ভেতরের মানটুকু আমরা কিন্তু জানি যে tan ইনভার্স y/x, তাহলে এখানে দেখো মাইনাস √3 ডিভাইডেড বাই 1, এখানে আমরা দিয়ে দিব মডুলাস, কারণ এখানে নেগেটিভ মান আছে, কারণ এখানে এটা নেগেটিভ হইতে পারবে না, পজিটিভ হবে, কারণ এগুলো দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে। এখন খেয়াল করো এখান থেকে, তাহলে দেখো আমরা কিন্তু প্রথমে বের করতেছি কি? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এখানে আমরা ফলাফলটা কত পাচ্ছি? দেখো 2π মাইনাস, এবার দেখো তো tan ইনভার্স √3, √3 কত ডিগ্রির মান tan এর ক্ষেত্রে বলো তো? কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান না? 60 ডিগ্রি মানে কত হয় বলো তো? 60 ডিগ্রি মানে π/3 হচ্ছে না? π/3। এখন দেখো 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কত পাচ্ছি দেখো তো? 5π/3। এখন কথা হচ্ছে দেখো, তোমার অপশানে ঘড়ির কাঁটার দিকেও থাকতে পারে, বিপরীতেও থাকতে পারে। যখন তুমি দেখবা যে একসাথে পজিটিভ নেগেটিভ দুইটাই মান আছে, তুমি দুইটাই বের করবা, যেটা মিলবে ওইটা তুমি দাগাই দিবা। তাহলে দেখো আমরা যে বিপরীতে বের করলাম 5π/3, এখানে কি 5π/3 কোথাও মান আছে? দেখো তো মান নাই, মানে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ফলাফল হবে না। তাহলে আমরা যদি এখন দিকে বের করি, দেখো যদি আমরা দিকে বের করি, দিকে থেটা, তাহলে কি আমরা বলতে পারি বলো তো? tan ইনভার্স y/x মাইনাস √3/1। ওকে, এটা আমাদের থাকতেছে। এখন দেখো যখন আমরা ঘড়ির কাঁটার দিকে নিব আমরা জানি কোণের মান কি হয়? নেগেটিভ। তাহলে এখানে দেখো মাইনাস, এইটার ফলাফল কত হচ্ছে বলো তো? π/3। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে আমরা দিকে পেলাম -π/3, দেখো তো এই ফলাফলটা আছে না? আছে। ফলাফল কত? এই যে কয়, এটা হচ্ছে ফলাফল। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এমসিকিউ এর জন্য এই দুইটাই বের করে দেখব, আমাদের তো অনেক সময় নষ্ট হবে। এখানে তোমরা একটা কনসেপ্ট মাথায় রাখবা, যখন তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে তখন থেটার মানটা মুখ্য আর্গুমেন্ট বের করবা। মুখ্য কোনটা? যেটা কম দূরত্ব অতিক্রম করে, আগে ওইটাই বের করবা। মুখ্য মানটা যদি আগে বের করতে পারো, ওইটা যদি অপশানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি আরেকটা মান বের করবা। এখন মুখ্য মান দেখো কি বললাম, যেটা কম দূরত্ব অতিক্রম করবে। এখানে লক্ষ্য রাখো তো, এই দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এখান থেকে এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কম দূরত্ব অতিক্রম করলো কোনটা বলো তো? ঘড়ির কাঁটার দিকে না? এই জন্য দেখো এখানে ঘড়ির কাঁটার দিকে, এটা কিন্তু আমাদের উত্তর হয়েছে। কি বুঝতেছো ব্যাপারটা? তোমরা কি বুঝেছ? একটু কমেন্টে জানাবা। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে ক পেলাম উত্তর। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো এবার এখানে আমাদের যে মানটা দেয়া আছে, কি দেয়া আছে দেখো, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক। আমরা কিন্তু একটু আগে জানলাম যে পোলার স্থানাঙ্ক মানে কার মান দেয়া আছে? এটা হচ্ছে আর এর মান, আর এটা কার মান বলতো? এটা হচ্ছে থেটার মান। আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি বলতো? আমরা কিন্তু এটা জানি যে কার্তেশীয় মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখানে দেখো কার্তেশীয় মানে এক্স আর ওয়াই এর মান। তাহলে এটা আমরা যদি এখন বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা কিন্তু প্রত্যেকে ফর্মুলা কিন্তু জানি। দেখো এক্স ইকুয়াল আর কজ থেটা, এটা কিন্তু আমরা জানি। এখন আমরা যদি এখানে মান বসাই দিই, আর এর মান দেখো 3 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো cos 90 ডিগ্রি,
আমরা কিন্তু জানি যে যদি cos 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রির মান কত বলো তো? cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে এখানে দেখো 3 ইন্টু 0, তাহলে ফলাফল কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? ফলাফল কি হচ্ছে? 0। এবার দেখো যদি আমরা y এর মান বের করি, তাহলে y ইকুয়াল আমরা জানি r sin থিটা। এখন বলো তো r এর মান কত? 3, sin থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না 3 ইন্টু 1 sin 90 ডিগ্রির মান কত বলো তো? 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো তো? 3। তাহলে আমরা যদি এই কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে চাই, তাহলে এখানে দেখো তো আমাদের x আর y এর মান কত হলো? x এর মান 0, y এর মান কত? 3। দেখো তো এটা কি অপশনে আছে? এই যে দেখো এই গ নাম্বারে আমাদের কিন্তু উত্তরটা আছে। কি বুঝতেছো ব্যাপার? তাহলে দেখো আমরা কি করলাম, আমরা কিন্তু আমাদের মানগুলো দেওয়া ছিল পোলারে, পোলার বিন্দুর স্থানাঙ্ক ছিল, আমরা কি বের করলাম? কার্তেশীয় বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। তাহলে দেখো এই যে পোলার থেকে কার্তেশীয় বিন্দু বা কার্তেশীয় বিন্দু থেকে পোলার বিন্দু, এই টাইপটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী টাইপে চলে যাই। দেখো এখানে কি বলেছে, এখানে একটা সমীকরণ দেয়া আছে। দেখো এখানে সমীকরণে কি আছে বলো তো? সমীকরণে xy যুক্ত মান আছে না? তাহলে xy যুক্ত মান মানে আমরা কি জানি বলো তো? xy যুক্ত মান মানে কি? এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। এখন আমরা কি বের করবো? দেখো তো আমাদের বলেছে পোলার সমীকরণটা বের করো। কি বের করতে বলেছে আমাদের? পোলার সমীকরণ। তাহলে আমরা যদি এটা পোলার সমীকরণে বের করি মানে কি, এই সমীকরণটা থেকে x আর y উঠাই দিতে হবে। দেন সেখানে আমরা কি পাবো বলো তো? আমরা আর থিটা যুক্ত সমীকরণটাকে কনভার্ট করব। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এইটাকে সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব? দেখো এখান থেকে আমি বলতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান হচ্ছে কি? এর মান দেখো আর স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি ডান দিকে পার করে দাও তাহলে 2a, x এর জায়গায় যদি মান বসাই দিই আমরা, তাহলে x হচ্ছে কি বলতো? আর cos থিটা, এটা আমরা বলতে পারি না? এখন দেখো এখানে একটা আর আছে, এখানে কয়টা আর আছে বলতো? দুইটা আছে না? তাহলে আমরা যদি এটার সাথে একটা কাটাকাটি করি, তাহলে দেখো তো আর ইকুয়াল 2a cos থিটা। লক্ষ্য রাখো তো এইটা আমাদের ফলাফল হচ্ছে না? দেখো তো আর ইকুয়াল 2a cos থিটা। এখন খেয়াল করো, ছিল কার্তেশীয় সমীকরণ, আমরা পোলার সমীকরণে কনভার্ট করলাম। দেখো তো এখানে কি xy যুক্ত কোনো মান আছে বলো তো? নাই। তাহলে দেখো এটা কি আমাদের অপশনে আছে? এটা আমাদের খুঁজে বের করতে হবে। 2a cos থিটা, দেখো এই যে আমাদের ক নম্বরে আর ইকুয়াল 2a cos থিটা। কি কনসেপ্ট ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের এখানে দেখো যে কার্তেশীয় সমীকরণ থেকে আমরা কি করলাম? পোলার সমীকরণে এটা কনভার্ট করে নিলাম। ওকে, এবার আমরা পরের ম্যাথে যাই। দেখো এখানে এইটা খুব সহজ একটা টাইপ, আমরা প্রত্যেকেই জানি, তারপরে এটা আমি সলভ করে দিচ্ছি। আমাদের টাইপটা কি দেখো, টাইপ 2তে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আশা করি প্রত্যেকে এই সূত্রটা জানো। তাদের মধ্যবিন্দু নির্ণয়, আশা করি এটাও জানো। সমদূরবর্তী বিন্দু সংক্রান্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় দুইটা বিন্দুর যে দূরত্ব সেগুলো যদি সমান হয় তাহলে কি কি কন্ডিশন হইতে পারে, এই ব্যাপারগুলো আমরা এখন আলোচনা করব। ওকে, তাহলে দেখো 3 - 2 এবং 6 4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আশা করি তোমরা আগে এটা উত্তর দিয়ে দিতে পারবা। দেখো আমরা কিন্তু জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো যে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি ছিল? x2 - x1 হোল স্কয়ার যোগ y2 - y1 তার সাথে হোল স্কয়ার, এটা কিন্তু আমরা জানি, তাই না? এখানে আমরা অনেকেই একটা বিষয় উল্টাপাল্টা করে দিই, x1 y1 এর ব্যাপারটা। দেখো প্রথমে যে বিন্দুটা থাকবে এটা নিবা x1, এটা নিবা y1, পরের যে বিন্দুটা থাকবে এটা নিবা x2, এটা নিবা y2। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো যদি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, মানগুলো এখানে বসাই দিই আমরা, তাহলে দেখো √x2 6 - x1 হচ্ছে 3 তার সাথে হোল স্কয়ার যোগ y2
তাহলে হচ্ছে কত দেখো 4 মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস 2 তার সাথে স্কোয়ার। এখন আমরা এখানে কত পাচ্ছি দেখো 6 মাইনাস 3 মানে কত 3, 6 মাইনাস 3 তাহলে 3 কে স্কোয়ার করলে কত পাচ্ছি 9। ওকে, এবার দেখো প্লাস এখানে হচ্ছে 6 স্কোয়ার তাহলে কত হচ্ছে 36, এটা আমরা পেলাম। ওকে, এখন এটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা কত পাবো দেখো, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি √45। ওকে, এখন এই জায়গা থেকে এটাতে আনা আমাদের কাছে খুব কষ্টকর হয়ে যায়, অনেকেই কিন্তু আমরা এটা বের করতে পারি না ক্যালকুলেটর ছাড়া, কারণ অ্যাডমিশনে তো আমরা ক্যালকুলেটর পাবো না। ক্যালকুলেটর থাকলে তো আমরা এটা ডিরেক্ট বলে দিতে পারি, তাই না? এখন কথা হচ্ছে দেখো আমাদের অপশানে √ যুক্ত মান আছে, বাট তুমি কি পেয়েছো এখানে দেখো √45, এটাকে আমরা এখন ভাঙবো। এটা ভাঙার নিয়ম কি, এটাকে এমন দুইটা সংখ্যার গুণফল হিসাবে নিব যেখানে একটা থাকবে মৌলিক সংখ্যা আর একটা থাকবে পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখবা। দেখো এটাকে যদি √ আকারে রাখতে চাও তাহলে এটাকে ভেঙে এমন দুইটা সংখ্যার গুণফল নিব যেখানে একটা থাকবে মৌলিক আর একটা থাকবে পূর্ণবর্গ। তাহলে দেখো এই জায়গায় আমরা কি করতে পারি, দেখো তো এখানে √ আমরা যদি একটা মৌলিক আর একটা পূর্ণবর্গ সংখ্যা নিই তাহলে আমরা কি বলতে পারি না 5 × 9, দেখো তো 5 × 9 গুণ করলে কি হয় 45 হয় না? 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে দেখো তো রুট যদি 5 কে দিই তাহলে 5, দেখো √5, 9 এর সাথে যদি √ নিই তাহলে কি পাচ্ছি আমরা 3। দেখো ভাইয়া 3√5, এটা কি আমাদের অপশানে আছে? এই যে দেখো খ নাম্বার অপশান। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই কিন্তু সূত্র জানি এবং সকলে এটা পারবো, এটাও আমরা জানি, কিন্তু এই যে √ যুক্ত মান এটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া ভাঙতে পারি না। তো এই বিষয়টা কিভাবে ভাঙতে হয় এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ম্যাথ দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু দুইটির দূরত্ব কত হবে এটা আমাদের বের করতে হবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া থাকে তাদের আমরা মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? ওকে, আমরা কিন্তু দেখো এটা পোলার স্থানাঙ্ক মানে এটা r1, এইটা হচ্ছে θ1। ওকে, এবার দেখো এইটা হচ্ছে r2, এইটা হচ্ছে θ2। দেখো দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে। এখন আমাদের কনসেপ্ট বের করতে বলেছে কি বিন্দু দুইটির দূরত্ব। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা পোলার বিন্দু যদি দুইটা দেয়া থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব, এটার সূত্র আমরা প্রত্যেকেই জানি যে দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমি লিখে দিচ্ছি, দেখো আমাদের সূত্র ছিল r1² যোগ r2² মাইনাস 2r1 r2 cos, এবার দেখো θ2 মাইনাস θ1, বা এখানে হচ্ছে θ1 মাইনাস θ2। দেখো এইটা মানে হচ্ছে এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, বড় মাইনাস ছোট, অর্থাৎ যেটা বড় কোণ সেটা আগে দিবা, ছোট কোণটা পরে দিবা, তাহলে পজিটিভ মান আসবে। তুমি যদি মনে করো আগে ছোটটা মাইনাস পরে বড়টা দিব তাও কোনো অসুবিধা নাই, কারণ কজের আমরা একটা জিনিস জানি যে cos মাইনাস থেটা ইকুয়াল কি হয় cos থেটা হয়। সো কজের মাঝে যদি নেগেটিভ থাকে সো কোনো আপত্তি নাই, কারণ ওটা কি হবে পজিটিভ হয়ে যাবে। সো এখানে কোনো অসুবিধা নাই, তুমি এখানে θ1 থেকে θ2 নিতে পারো, আবার θ2 থেকে θ1 নিতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। ওকে, এখন খেয়াল করো আমরা যদি মানগুলো বসাই দিই √r1², তাহলে দেখো তো r এর মান এটা ছিল 2√3 তার সাথে স্কোয়ার যোগ r2² 2√5 তার সাথে স্কোয়ার মাইনাস 2r1 2√3 ইন্টু r2 2√5। এবার দেখো cos, এখান থেকে আমরা বের করতে পারি 180 মাইনাস 90, এইটা আমরা বের করতে পারি। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন দেখো আমরা এখানে যদি মানগুলো বের করি তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো
দেখো এটাকে সলভ করে নাও, যেহেতু ক্যালকুলেটর পাবা না, সো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমাদের সলভ করা লাগবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। দেখো 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার তাহলে কত 3, 4 ইন্টু 3 তাহলে কত পাচ্ছে এখানে 12, প্লাস 4 ইন্টু 5 তাহলে কত হচ্ছে 20। এবার এখানে দেখো মাইনাস, এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 তাহলে 4 ইন্টু 2 তাহলে 8, 8 √3 ইন্টু 5 তাহলে হচ্ছে 15, এটা আমরা পেলাম। এখন এখানে একটা জিনিস দেখো cos এই 180 মাইনাস 90 তাহলে এখানে কি পাচ্ছি cos 90 ডিগ্রি পাচ্ছি না। এখন বলো তো ভাইয়া এই যে cos 90 ডিগ্রি এর মানটা কত, 0 হয়ে যাচ্ছে না? বলো cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে এইটা যদি 0 হয় তাহলে এই পুরো মানটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো, এখান থেকে আমরা পাচ্ছি √32। এখন দেখো এই যে √32 এটা কি আমাদের অপশনে আছে? অপশনে নাই, তাহলে কি করবো, এটাকে আমরা ভেঙে লিখবো। আর এই টাইপের মানগুলো তুমি কিভাবে ভাঙবা একটু আগে তোমাকে কিন্তু আমি দেখাই দিলাম। তাহলে এখন দেখো যদি এটাকে ভেঙে দাও, √ কি বললাম, একটা মৌলিক সংখ্যা এবং একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে এটাকে ভাঙতে পারবো। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি বলি 2 ইন্টু 16, এটা আমরা বলতে পারি না বলো তো? এটা কিন্তু বলা যায়, 2 হচ্ছে মৌলিক, 16 হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলতো, 4√2, 4√2। দেখো আমাদের অপশন এটা আছে না নাই, এই যে 4√2, এটা কিন্তু আমরা অপশনে পেয়ে গেছি। কি বুঝতেছো ব্যাপার? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, দেখো এই ক্যালকুলেশন গুলো হাতে হাতে করা লাগবে, কারণ যে আমরা শুধু সূত্র মনে আছে এবং আমরা মনে মনে ভাববো আর এগুলো কি সলভ করবো, এগুলো তো আমরা পারবো, কিন্তু ভাইয়া তুমি কিন্তু এখানে এসে আটকায় যাবা, কারণ এগুলো তুমি তো আর ক্যালকুলেটর পাবা না, তখন কি করতে হবে, হাতে হাতে সলভ করা লাগবে। সো রুটের ভেতরের মানগুলোকে কিভাবে ভাঙতে হবে এই বিষয়টা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। কি বুঝতেছ? ওকে, আমরা এবার পরবর্তী প্রশ্নতে যাই। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বলা যায় খুবই 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 গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রশ্নটা একটু ভালো করে দেখো, ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানোতে তার নতুন অবস্থান হলো OQ। পি এর স্থানাঙ্ক দেয়া আছে এটা, তাহলে পি এর যে স্থানাঙ্ক দেয়া আছে এটা কোন চতুর্ভাগে দেখো তো, এইটা তৃতীয় চতুর্ভাগে না? তো একটা জিনিস লক্ষ্য রাখো, আমি যদি এখানে ব্যাপারটা নিয়ে ভাবি, দেখো আমি এখানে যদি চিত্রটা একটু তৈরি করি তোমাদের বোঝানোর জন্য, কারণ এই প্রশ্নটা আমাদের এমসিকিউতে আসতে পারে, আবার ঢাকা ভার্সিটি আছে না, তার রিটেনেও আসতে পারে, অর্থাৎ যেগুলোতে রিটেন আছে সেগুলো তো রিটেনেও কিন্তু আসতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, ওকে খেয়াল করো, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এখানে দেখো এটা 0 0, এটা মূল বিন্দু। ওকে, এখন একটা জিনিস দেখো তো, এই যে বিন্দুটা দেয়া আছে এটা তৃতীয় চতুর্ভাগে না, -√3 -3, আমি ধরে নিলাম এই জায়গাতে পয়েন্টটা আছে, দেখো আমি ধরে নিলাম পয়েন্টটা আছে এই জায়গায়। ওকে, এইটা খেয়াল করো, এক্স এর মান -√3 মডুলাস আর ওয়াই এর মান -3 মডুলাস, এখানে আমাদের পয়েন্টটা আছে। এখন আমাদের কিউ বিন্দুটি কোথায় আছে দেখো, বলেছে ওপি রেখাংশকে, এটা ছিল ও, এটা হচ্ছে পি। এখন দেখো ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে মানে কি, এই দিক থেকে এই দিকে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরানোতে তার নতুন অবস্থান হলো OQ। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, মনে করো এই যে এখান থেকে 2π/3 এই কোণে ঘুরানোর পরে এই জায়গাটা হচ্ছে OQ। ওকে, ঘড়ির কাঁটার দিকে মানে এখানে তো ছিল, এই কোণটুকু হচ্ছে 2π/3, এই কোণটুকু কত 2π/3। এখন বলেছে OQ, তাহলে POQ এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমাদের প্রথমত কিউ বিন্দুটা কত এটা আগে বের করা লাগবে।
তারপরে তাদের মধ্যবর্তী দূরত্ব। কি বুঝতেছো ব্যাপার? এখানে একটা জিনিস মাথায় রাখো, এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করো এবং পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করো। কি ক্লিয়ার তো বিষয়টা? ওকে, তাহলে আমরা সর্বপ্রথম দেখো, যেহেতু পি বিন্দু দেয়া আছে, আমরা এখান থেকে যদি পি বিন্দু থেকে আমরা যদি এখান থেকে আগে কোণের মানটা বের করি, যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আমরা এই পুরো মানটা বের করি আগে। ওকে, তাহলে এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, আর তার ভেতরের অংশটুকু আমরা কিন্তু জানি। তাহলে দেখো, আমরা যদি এখন বলি যে ওপি এর ক্ষেত্রে, ওপি এর ক্ষেত্রে বা ওপি এর পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর আর থেটা, এইটা যদি আমরা এখন বের করি, দেখো আর এর মান আমরা বের করতে পারবো। এখন যদি আমরা এখান থেকে দেখো আর আমাদের কতটুকু হচ্ছে, আর এর, যদিও এখানে আর এর মান প্রয়োজন নাই, আমরা এখানে থেটার মান বের করি ডিরেক্ট, থেটা। তাহলে দেখো পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা পেলাম। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো, পাই প্লাস, এখানে দেখো এটা মাইনাস মাইনাস, এটা তো পজিটিভ হয়ে যাবে তাই না, 3 কে আমরা √3 ইন্টু √3 নিতে পারি। এখানে দেখো 3 কে আমরা কি করতে পারি, এই 3 কে ভেঙে √3 ইন্টু √3 নিতে পারি। তাহলে এই √3 এর সাথে একটা √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে ট্যান ইনভার্স √3 থাকতেছে। ট্যান ইনভার্স √3 এটার মানে কত বলতো, পাই বাই 3 না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলতো, পাই বাই 3, কারণ √3 মানে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত, পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 4 পাই বাই 3, 4 পাই বাই 3, এটা আমরা থেটার মান পেলাম। কি বুঝতেছো ব্যাপারটা? এটা আমরা কি পেলাম, থেটার মান পেলাম। ওকে, এখন একটা জিনিস দেখো, এখন আমরা যদি আর এর মানটা বের করি, আর এর মানটাও যদি আমরা বের করে নিই, আর এর মানটা আমরা বের করে নিই যে আর ইকুয়াল, তাহলে দেখো তো আর এর মান হচ্ছে √, এখান থেকে আমরা যেটা পাচ্ছি √3 স্কোয়ার যোগ -3 স্কোয়ার আমরা এখানে পেলাম। তাহলে এখান থেকে কত পাওয়া যায় দেখো, যে 3 প্লাস 9 √, ইকুয়াল হচ্ছে √12, √12 মানে দেখো 2√3, এটা আমরা কার মান পেলাম, এটা আমরা আর এর মান পেলাম। কি বুঝতেছো? এখন দেখো এই যে পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে না? তাহলে এখানে যদি আসে, তাহলে কোণের মানটা এখন কতটুকু হবে দেখো, কোণের মানটা এখন কতটুকু হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে না, এই পর্যন্ত হবে না? তাহলে এখান থেকে এই পর্যন্ত কোণের মান কিন্তু আমরা জানি, এই পুরোটাই কোণের মান কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে যদি ভেতরের এই অংশটুকু, অর্থাৎ যতটুকু ঘড়ি কাঁটার দিকে গিয়েছিল ততটুকু যদি মাইনাস করে দিই, তাহলে আমরা এই অংশটুকু পেয়ে যাব না? তাহলে এই ক্ষেত্রে দেখো তো, আমরা যদি আর থেটার মানটা নিই, তাহলে কতটুকু পাচ্ছি দেখো তো, এই জায়গায় যদি আমরা আর থেটার মানটুকু নিই, তাহলে কতটুকু পাচ্ছি দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে আর থেটা, খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি যে আর থেটা ইকুয়াল, তাহলে এখানে দেখো 2√3 আর থেটার যেটা মান 4 পাই বাই 3 মাইনাস কতটুকু, 2 পাই বাই 3, এই যে এই অংশটুকু দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটুকুই আমরা বের করলাম কত, 4 পাই বাই 3, তার মধ্যে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এতটুকু বাদ, তাহলে এই জায়গাতে আমরা তার পোলার স্থানাঙ্ক পেয়ে যাব। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখান থেকে যদি আমরা এই জায়গা নিয়ে আসি, তাহলে 4 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমাদের ফলাফলটা কতটুকু আসছে দেখো, আর এর মান এটাই থাকলো, আর আমরা এখান থেকে পাচ্ছি 2√3, এবার এখানে দেখো তো 4 পাই মাইনাস, তাহলে কতটুকু থাকছে 2 পাই, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো যে 2 পাই বাই 3, 2 পাই বাই 3, এটা আমরা পাচ্ছি না? তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, কার, এই যে কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক। এখন আমাদের কি বের করতে বলেছে, আমাদের দেখো তো, আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে না? তাহলে আমরা যদি এই ক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্কটা বের করি, তাহলে আমরা এখান থেকে দেখো তো কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারি না?
অর্থাৎ এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কর মান বের করে নিব। কি বুঝতেছ? তাহলে এখানে দেখো আমাদের প্রথমত যদি বলতো যে কিউ বিন্দুটা কত, এই যে আমরা কিউ বিন্দুটা পেয়ে গেলাম, এটা আর এর মান আর এটা থিটার মান। এখন এটাকে আমরা কার্তেশীয় বিন্দুতেও কনভার্ট করতে পারি। আবার তুমি যদি মনে করো যে আমি এই যে এটা কার্তেশীয় মান দেওয়া ছিল, এটাকে যদি আমরা পোলারে কনভার্ট করি, দেন আমরা যদি দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করি, সেটাও কিন্তু হয়ে যাবে। তাহলে এখন দেখো এটাকেই আমরা কার্তেশীয়তে কনভার্ট করি। তাহলে এটাকে যদি কার্তেশীয়তে কনভার্ট করি, তাহলে এখন দেখো আমরা এখানে সূত্র লিখছি। দেখো যেহেতু আমাদের জায়গা একটু কম, খেয়াল করো এখানে যদি লিখি তাহলে এক্স ইকুয়াল আমরা কিন্তু জানি আর কস থেটা, এটা আমরা জানি না, এখানে মানটা বসাই দিই। আর এর মান কত? 2√3। আর কস থেটা, তাহলে থেটার মান হচ্ছে কত? 2π/3। 2π/3 কি বুঝতেছো ব্যাপার? 2π/3। তাহলে এখানে দেখো 2π/3, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেই মানটা, এটা আমাদের এক্স এর মান, এটা আমাদের এক্স এর মান। এবার দেখো যদি ওয়াই এর মানটা বের করি, তাহলে এখান থেকে ওয়াই এর মান বের করে নিবা। এটা মূলত আমাদের রিটেনেই সবচাইতে বেশি আসে, বাট তোমার হচ্ছে অপশনের জন্য, এমসিকিউ এর জন্য আসতে পারে, বাট এটা রিটেন কনসেপ্ট মূলত বেশি। ওকে, এবার যদি ওয়াই এর মান বের করো, তাহলে দেখো আর সাইন থেটা, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, দেখো আর এর মান হচ্ছে 2√3, সাইন থেটার মান 2π/3। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে এখন দেখো পি বিন্দুর কার্তেশীয় মান দেওয়া ছিল, আমরা কিউ বিন্দুর কার্তেশীয় মান এক্স আর ওয়াই এর মান এটাও কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমরা যেহেতু এই বিন্দু পেলাম, এই বিন্দু পেয়েছি, তাহলে এখন এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখানে এক্স এর মান তুমি যা পাবা, এখানে যেটা পাবা ওয়াই এর মান, তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমরা এখান থেকে এখন বের করব পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা তোমরা বের করে নিবা, এটা তোমাদের হোমওয়ার্ক। কি বুঝতেছো? দেখো এখানে লক্ষ্য রাখো, এক্স অক্ষ এবং 2 বিন্দু হতে 5 বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত? একটু লক্ষ্য রাখো, এক্স অক্ষ এবং 2 বিন্দু হতে 5 বিন্দুটির দূরত্ব যদি সমান হয়, তাহলে কে এর মান কত হবে? এখানে একটা অক্ষ হতে বিন্দুর দূরত্ব, এটা কিন্তু আমরা জানি, আমরা প্রত্যেকে কিন্তু জানি যে একটা অক্ষ হতে বিন্দুর দূরত্ব কি হয়। দেখো যদি পি অফ এক্স হয় বিন্দু হতে আমরা বলি এক্স অক্ষের দূরত্ব, তাহলে কি মডুলাস অফ ওয়াই এর মান। এখন দেখো পি অফ এক্স হয় বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব যদি বলি, তাহলে মডুলাস অফ এক্স এর মান। এই কনসেপ্টটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা কিন্তু সবাই এই কনসেপ্টটা কিন্তু জানি। ওকে, যে পি অফ এক্স হয় বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, পি অফ এক্স হয় বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, এখন লক্ষ্য রাখো এক্স অক্ষ এবং এই বিন্দু হতে 5 বিন্দুর দূরত্ব সমান। এখানে কি বলেছে? সমান বলেছে না? কার মান বের করতে বলেছে? কে। তাহলে আমরা বলতে পারি দেখো এক্স অক্ষ হতে 5 বিন্দুর দূরত্ব। একটু ডিটেলসে লিখতেছি বোঝানোর জন্য, বাট তোমরা কি করবা, একটু ফাস্ট সলভটা করবা, যে এইভাবে লিখার তো দরকার নাই, আমরা ডিটেল সূত্র বসাই দিব। কি বুঝতেছো ব্যাপার? বাট তোমাদের বোঝানোর জন্য, যে তোমরা যাতে ব্যাপারটা বুঝতে পারো, তার জন্য আমি কিন্তু ডিটেলসে সলভ করে দিচ্ছি। ওকে, তা দেখো এক্স অক্ষ হতে 5 বিন্দুর দূরত্ব, তাহলে এক্স অক্ষ বলেছে না, তাহলে কার মান? মডুলাস অফ ওয়াই এর মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো মডুলাস অফ ওয়াই এর মান মানে কি? কে। আবার 2 বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, তাহলে দেখো 2 বিন্দু হতে 5, কে বিন্দুর দূরত্ব, তাহলে এখান থেকে বলো তো √5 - 2 তার সাথে স্কোয়ার যোগ কে -2 তার সাথে স্কোয়ার, এটা আমরা বলতে পারি। এখন এটা সলভ করে তুমি কি পাচ্ছ বলো তো? 3 স্কোয়ার, তাহলে 9 প্লাস কে -2 তার সাথে হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি।
কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার বলেছে বিন্দুটির দূরত্ব সমান, তাহলে কে এর মান কত? এখন এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু দূরত্ব সমান তাহলে এটা সমান। এখানে দেখো রুট ওভার যুক্ত মান আছে, তাহলে আমরা যদি রুট ওভারটাকে উঠাই দিই তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে কে স্কোয়ার ইকুয়াল 9 প্লাস কে মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা একবারই নিলাম, এখানে যেহেতু রুট ওভার যুক্ত মান আছে তাহলে আমরা রুট ওভারটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এখানে বলেছিল দূরত্ব সমান, মানে কি এটা আর এটা সমান হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন লক্ষ্য রাখো, এখান থেকে দেখো আমরা এই জায়গায় সূত্র বসাইতে পারি, অথবা তুমি এখানে আরো একটা মান বের করতে পারো, অপশন টেস্ট করতে পারো। তবে অপশন টেস্টে সুবিধা কখন পাবা? যখন এখানে ভগ্নাংশ থাকবে না। এখানে ভগ্নাংশ মান থাকলে অপশন টেস্ট করতে গেলে বরং আরো বিপদ। সো এই টাইপের গুলো আমরা ডিরেক্ট মানে ক্যালকুলেশন করেই বের করব। আর এখানে যদি ভগ্নাংশ না থাকে তাহলে দেখো কে এর জায়গায় মানগুলো বসাবা, বাম পক্ষ আর ডান পক্ষ যার জন্য মিলবে সেটাই উত্তর। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখানে আমরা কি করব দেখো, কে স্কোয়ার ইকুয়াল 9 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কত 4। এখন বলো তো ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি না কে স্কোয়ার বাতিল, তাহলে এটাকে যদি তুমি এইদিকে পার করো তাহলে কি পাচ্ছ দেখো তো, 4k ইকুয়াল এখানে কত পাচ্ছ 13। অতএব কে ইকুয়াল 13/4। দেখো তো এটা কি আমাদের অপশনে আছে না নাই? কে ইকুয়াল 13/4, এই তো আমাদের দেখো ঘ নাম্বারে, এই যে আমাদের এইটা ঘ নাম্বার অপশনে কিন্তু আছে। কি বুঝতেছ? এখানে এই টাইপেরটা অনেক ইম্পর্টেন্ট, বাট এটা ডিটেলসে সলভ করে দিলাম, কিন্তু তোমরা তো এত টাইম নষ্ট করবা না। তোমরা কি করবা, এগুলো না লিখে ডিরেক্ট এটা আর এটা ইকুয়াল দিয়ে দিবা। কি বুঝতেছ? এখানেও সলভ করার দরকার নাই। যদি দেখো মানগুলো সাধারণ মান আছে, ভগ্নাংশ মান নাই, তাহলে এখানে কে এর মান এখানে কে এর মান বসিয়ে অপশন টেস্ট করবা, বাম পক্ষ ডান পক্ষ যার জন্য মিলবে সেটাই কিন্তু উত্তর হবে। বুঝতেছো? আর যদি ভগ্নাংশ থাকে তাহলে তো ডিটেলসে সলভ করবা। দেখো অনুপাত অন্তবিভক্ত ও বহির্বিভক্ত সংক্রান্ত, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য আসতে পারে, সেই টাইপগুলোই মূলত আমরা এখন আলোচনা করব। তো এখানে দেখো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তবিভক্ত করে। কি বুঝতেছ? তো এখানে মূল যে কনসেপ্ট সেটা আমরা আগে একটু শিখে নিই। ওকে, দেখো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে, যদি এক্স বা দেখো এক্স বা ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, এই টাইপের যদি কিছু বের করতে বলে তাহলে জাস্ট একটা সূত্র তোমরা মনে রাখবা। যখন এক্স অক্ষকে বলবে যে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, তখন এক্স অক্ষের ক্ষেত্রে আমরা সূত্র মনে রাখবো। দেখো এক্স অক্ষের ক্ষেত্রে মাইনাস y1/y2। এখন কথা হচ্ছে দেখো এটা তুমি সলভ করে যদি ফলাফল পজিটিভ আসে তাহলে হবে অন্তবিভক্ত। পজিটিভ আসলে কি হবে? অন্তবিভক্ত। যদি ফলাফলটা নেগেটিভ আসে তাহলে হবে বহির্বিভক্ত। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবা, অন্তবিভক্ত আর বহির্বিভক্ত। এবার দেখো যদি y অক্ষকে বলে তাহলে মাইনাস x1/x2। এবার এখানে যে কনসেপ্টটা ছিল সেটা সেম থাকবে, কারণ আমাদের অনেক সময় পরীক্ষাতে এটা উল্লেখ করে যায় যে অনুপাতটা তুমি পেয়ে গেছো, বাট এটা অন্তবিভক্ত হবে না বহির্বিভক্ত হবে, এই বিষয়টা কিন্তু যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় ব্যাপারটা বুঝতে পারি না। সো এখানে দেখো আমি একটা ক্লিয়ার করে দিই, তাহলে এখানে খেয়াল করো কি বলেছেন। এখানে মনে করো এটা এ বিন্দু, এটা x1, এটা y1, এটা একটা বিন্দু, এটা হচ্ছে x2, এটা y2। কি বলেছে দেখো, বিন্দুর সংযোগ রেখাকে অয় অক্ষ, কি বলেছে বলো তো, অয় অক্ষ বলেছে না? তাহলে অয় অক্ষের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, দেখো
যে মাইনাস x1, তাহলে মাইনাস x1 কত 5 ডিভাইডেড বাই, দেখো এখানে m/n মানে তাদের অনুপাত, m/n মানে y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করেছে। এবার দেখো মাইনাস x1 5 আর মাইনাস x1 x2 -4, তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল না, থাকলো কত বলতো 5/4, তাহলে অনুপাত হচ্ছে কত 5:4। এবার বলো এখানে তুমি যে ফলাফল পেয়েছো সেটা কি পজিটিভ ফলাফল না? তাহলে পজিটিভ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অন্তবিভক্ত করেছে, এই জন্য এখানে লেখা আছে দেখো কত অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে উত্তরটা কত পাচ্ছি আমরা 5/4, অর্থাৎ 5:4, 5:4। আশা করি এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে x অক্ষ বলতে পারে, y অক্ষ বলতে পারে, এই বিষয়গুলো কিন্তু একটু মনে রাখবা, কি বুঝতেছ? ওকে, এবার আমাদের পরবর্তী ম্যাথ আমরা সলভ করি। দেখো সেম টাইপের একটা প্রশ্ন, এটা দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে? তাহলে এখানে আমাদের কি বলেছে বলতো, x অক্ষরেখা, তাহলে আমরা ডাইরেক্ট অনুপাত বের করতে পারি, m/n ইকুয়াল x অক্ষ মানে কি -y1, তাহলে -y1/y2 আমরা এখন বসাই দিই, 5 -5 ডিভাইডেড বাই 2 হচ্ছে কত 2। এখানে দেখো যে ফলাফলটা আসলো সেটা কি নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে কি হবে বহিঃবিভক্ত। কি হবে বলতো বহিঃবিভক্ত। এখানে অনুপাতটা কিন্তু আবার নেগেটিভ না, এটা কিন্তু মনে রাখবা, অনুপাতটা আমাদের কি হবে m/n, এটা কিন্তু 5:2, অনুপাত তুমি 5:2 পেয়েছো, বাট এখানে ফলাফল নেগেটিভ আসার জন্য এটা আমরা বলতে পারবো যে এটা বহিঃবিভক্ত। এটা কি বলতে পারবো বহিঃবিভক্ত। তাহলে দেখো 5:2 অনুপাতে বহিঃবিভক্ত করেছে, এই যে হচ্ছে আমাদের খ নাম্বার অপশন। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা একটু এটা ক্লিয়ার হয়েছো। এখানে খেয়াল করো মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা আমরা সবাই জানি যে হ্যাঁ, এখানে দেখো শুধু এইচএসসি 26 ব্যাচ, শুধু তাদের জন্য অ্যাডমিশন মূলক ক্লাস, এবং যারা এইচএসসি 27 আছো, যেমন লাইভে বেশ কয়েকটা স্টুডেন্ট আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, এরা ক্লাস করতেছে, এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। বাট কারণ হচ্ছে তোমাদের একাডেমিক যে এমসিকিউ গুলো আছে তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ক্লাসগুলো থেকেই তোমরা সলভ করতে পারবে এবং এখান থেকেই কমন পাবা। ওকে, দেখো তাহলে তোমাদের জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, তোমরাও দেখতে পারো, বুঝতেছ? ওকে, কারণ হচ্ছে তোমরা যদি ক্লাসগুলো দেখো আমি রাগ করব না, ঠিক আছে? ওকে, দেখো এখানে খেয়াল করো পি কিউ আর আর তিনটা, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব ক্ষেত্রফল যদি বের করতে চাই, যদি দেখো একটা বিন্দু 0 0 আছে তাহলে কোনো ঝামেলা নাই, খুবই সহজেই আমরা এটা ক্ষেত্রফল বের করতে পারবো। যদি একটা বিন্দু 0 0 থাকে, যদি একটা বিন্দু 0 0 থাকে, যে দুইটা বিন্দু থাকবে তাদের দেখো পি আর কিউ আছে না, তাহলে এই যে লাস্টের দুইটা, প্রথম বিন্দুর সাথে লাস্টের যে বিন্দু, এদের তুমি গুণ করবা, তাহলে হাফ। এবার দেখো ক্ষেত্রফল 6 0, তাহলে কত 0 মাইনাস, এখানে মডুলাস কিন্তু দিবা। এবার দেখো এই বিন্দুর স্থানাঙ্কের এই দুইটার গুণফল, তাহলে 8 আর 4 কত হচ্ছে 32, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি বলতো 16। দেখো আমাদের অপশনে 16 কিন্তু আছে। কি বুঝতেছো ব্যাপার? যদি একটা বিন্দু 0 0 থাকে, অন্য যে দুইটা বিন্দু থাকবে সেটা যাদের মধ্যবর্তী দূরত্ব অনেক দূরে সেটা আগে গুণ করবা, অর্থাৎ এটা হচ্ছে দূরে আর এই বিন্দুটা হচ্ছে কাছে, মাইনাস কাছে, দিয়ে আমরা যা পাবো সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল। এখানে যদি দেখো এটা 0 না হয় তাহলে আমাদের এই বিন্দুটাকে, তিনটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুকে আমাদের আগে 0 বানাতে হবে। 0 বানানোর পরে আমাদের এই পদ্ধতিতে আমরা ক্ষেত্রফলটা বের করব। এখানে ক্ষেত্রফলটা মনে রাখবা যে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ মডুলাস দূরে মাইনাস কাছে, দূরে মাইনাস কাছে। কি বুঝতেছ? এই যে দেখো একটা 0 0 হয়ে গেছে, তাহলে এটা বাদ। এবার অন্য যে দুইটা বিন্দু আছে এইটার মধ্যবর্তী দূরত্ব, এটা দূরে, অনেক দূরে অবস্থান করছে না, আর এরা কি খুব কাছাকাছি অবস্থান করছে না, এই জন্য হাফ মডুলাস দূরে মাইনাস কাছে, এই সূত্রটাই জাস্ট অ্যাপ্লাই করেছি। কি বুঝতেছো ব্যাপার? তাহলে দেখো যে এই যে ক্ষেত্রফল সেটা ত্রিভুজের হইতে পারে, চতুর্ভুজের হইতে পারে,
অনেক অনেক ইম্পর্টেন্ট, থাকতেই পারে পরীক্ষাতে। ঠিক আছে, ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, এবার এখানে দেখো, এই যে যেমন এখানে আমাদের একটা চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। বলেছে দেখো একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে উক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, ঘড়ির কাঁটার বিপরীতে ধরেও ক্ষেত্রফল নিতে পারো। আবার তুমি যদি মনে করো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব যে কোনো 3টা বিন্দু দিয়ে, তারপরে তুমি সেটাকে 2 দ্বারা গুণ করে দিবা, দিয়ে চতুর্ভুজ ক্ষেত্রফল পেয়ে যাবা, সেটাও কিন্তু হবে। ওকে, একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো মনে করো এটা একটা চতুর্ভুজ। এখন ব্যাপারটা যদি এরকম হয়, আমরা যদি এখানে একটা কর্ণ নিই, দেখো তো এটা সমান 2টা ত্রিভুজে ভাগ হয়ে গেছে না? তাহলে আমরা যদি এটা এ বি সি ধরি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে না? পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 4টা বিন্দু যদি দেয়া থাকে, তুমি যে কোনো 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করবা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিবা, সেটাকে 2 দ্বারা গুণ করলেই চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখানে দেখো, আমরা যদি বলি এখানে যে বিন্দুগুলো ছিল, আমরা যদি যে কোনো 3টা বিন্দু, মনে করো আমি প্রথমে এই বিন্দুটা নিলাম, এটা 1 1, তারপরে দেখো এই বিন্দুটা নিলাম, এটা হচ্ছে 0 8, তারপরে দেখো আমি এই বিন্দুটা নিলাম। যে কোনো ইচ্ছা মতো তুমি 3টা বিন্দু নিবা, ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো, এখানে কোনো নিয়ম নাই যে তোমাকে এটাই নিতে হবে, তুমি ইচ্ছা মতো বিন্দু নাও, কোনো আপত্তি নাই। এখন দেখো আমি এটাকে 0 যদি বানাই, x এর মান কো 0, y এর মান কো 0, আমি 0 বানাতে চাই, তাহলে এখানে দেখো এটার সাথে -1, এটার সাথে -1, তাহলে এটা 0 0 হয়ে যাচ্ছে না? তাহলে যেটা 0 0 বানাবো এটা বাদ। এখন x এর মানটাকে 0 বানানোর জন্য এখানে এর সাথে -1 যোগ করেছি না? তাহলে এটার সাথে -1 যোগ করো, তাহলে এটার সাথে -1 যোগ করো, এটাকে 0 বানানোর জন্য -1 নিয়েছি, তাহলে এটাকেও 0 -1 যোগ করো, তাহলে 0 -1, তাহলে থাকলো কত বলো তো? -1। এবার দেখো 8 -1 থাকলো কত বলো তো? 7। এখানেও -1 নাও, এখানেও -1 নাও। 4 -1, তাহলে থাকলো কত বলো তো? 3। 5 -1, তাহলে থাকলো কত বলো তো? 4। এখন দেখো এই যে আমরা এটা পেলাম, এটাকে এখন আমরা দূরে কাছে অ্যাপ্লাই করব, এটাকে আমরা এখন দূরে কাছে অ্যাপ্লাই করব। কি বুঝতেছো? অর্থাৎ এর আগে আমি বলেই দিলাম, যদি 0 0 না থাকে তাহলে আমরা কি করব? 0 বানাবো। এই যে এটাকে 0 বানাই দিলাম, x এর মানের সাথে -1 যোগ করে 0 ফলাফল পেলাম, y এর মানের সাথে -1 যোগ করে 0 ফলাফল পেলাম। এই যে এটাকে 0 0 বানানোর জন্য x আর y এর সাথে যা যোগ করেছো, এই বিন্দু 2টাতেও সেটাই যোগ করা লাগবে, আমরা যোগ করে দিলাম। এখন দেখো আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে 2 × হাফ। এবার দেখো দূরে মাইনাস কাছে, দূরে মাইনাস কাছে, 2 × হাফ, দূরে মাইনাস কাছে। তাহলে এখান থেকে যদি ক্ষেত্রফল বের করো, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে শুধু আমাদের কি থাকলো? মডুলাস দূরে মাইনাস কাছে। তাহলে এখন দেখো যদি দূরে আমরা বলি, এই যে দূরে, এই দূরে 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 থাকে, দেখো এরা দূরে দূরে থাকে, তাহলে এটা গুণ করলে কত পাচ্ছ? -4। এবার এই যে মাইনাস, এবার কাছে দেখো তো এই 2টা খুব কাছে অবস্থান করতেছে না? তাহলে এটা যদি কাছে হয়, 3 7 21, দেখো তাহলে হচ্ছে এখানে কি পেলাম? এ কাছে। এবার বলো এটা যোগ করলে কি হয়? 25, কারণ নেগেটিভ মান আসলো, বাট এটা মডুলাস দিয়ে আছে না, কারণ ক্ষেত্রফল কি নেগেটিভ হবে? নেগেটিভ কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এই যে দেখো তো 25 উত্তর হয়ে যাচ্ছে না? বলো অপশনে কি আমাদের আছে? এই যে দেখো বর্গ একক। কি বুঝতেছো ব্যাপার? তবে এখানে অ্যাডমিশনে কিন্তু আরেকটু চালাকি করা থাকে, এটাও কিন্তু তোমরা মনে রাখবা। কি চালাকি করা থাকে? এখানে দেখো এই যে 25 আমরা উত্তর পেলাম না, অপশনে কোথাও দেখবা এই যে বর্গ একক নাই, এটা মনে করো নাই, শুধু এখানে অপশন আছে 25 আর একটা আছে 25 বর্গ একক। এখন তুমি ভাবতেছো ভাই আমি তো 25 পেয়ে গেছি, প্রথম অপশনে ক পড়েছো, এখানে শুধু দেওয়া আছে 25, তুমি এটাতে টিক মেরে দিলা।
কিন্তু পরে দেখবা গয়ে যে 25 বর্গ একক আছে, তখন কি কপালে হাত, মাথায় হাত দিলাম, হাই হাই আমি কি করলাম, আমি অপশন গেল কেন পড়লাম না। এই কথাটা কিন্তু মনে রাখবো ভাইয়া, ক্ষেত্রফলের সময় একক কিন্তু দেয়া থাকবে, আর ক্ষেত্রফলের একক কি, বর্গ একক। এটা কিন্তু তোমরা মনে রাখবে। কি বুঝতেছো ব্যাপার? ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত একক হবে? একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তো এখানে ছোট্ট একটা কনসেপ্ট আমরা শিখব। এখানে ছোট্ট একটা কনসেপ্ট দেখব যে একটা ত্রিভুজের যদি বাহুগুলোর মধ্যবিন্দু দেয়া থাকে, আমরা কিভাবে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। একটা জিনিস লক্ষ্য রাখো, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি। এখন দেখো এই ত্রিভুজের এইটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু দেয়া আছে। এইটার মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ হচ্ছে এটা, এটা ডি, এটা ই, এটা এফ। কি বুঝতেছো ব্যাপার? এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, এটা যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এটাকে যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে পুরো ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। কি বুঝতে পেরেছো? যদি একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেয়া থাকে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা কি করব, এই যে মধ্যবিন্দু যেগুলো দেয়া থাকবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করলে পুরোটার ক্ষেত্রফল হবে। দেখো সমান 4টা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? তাহলে এখানে আমরা সম্পর্কটা কি বলতে পারি, এবিসি ত্রিভুজ ইকুয়াল 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ। এইটা কিন্তু মনে রাখবে যে যদি একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেয়া থাকে, তার ক্ষেত্রফল বের করে যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি। তাহলে আবার যেটা বলেছিলাম যে আমরা 3টা বিন্দু দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্যায়ন পদ্ধতিতে বের করে নিব। তাহলে এটা হচ্ছে 0 0 বাড়ানোর জন্য দেখো এটা -1, এটা -2, তাহলে এটা 0 0 পেলাম, তাহলে এটা বাতিল। এখানে -1, এখানে -2, এখানে -1, এখানে -2। তাহলে এবার যে বিন্দুগুলো পাচ্ছ, এখানে দেখো এখানে থাকলো কত, এটাতে থাকতেছে 3, এটাতে থাকছে 2, এটাতে থাকছে 1, এখানে থাকছে কত 6। তাহলে এটা দিয়ে এখন আমরা কি করব বলতো, দূরে ইনটু কাছে নিব। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে 4 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা পুরোটাই যেটা পাচ্ছি যে ত্রিভুজ এবিসি ইকুয়াল 4 ইন্টু হাফ ইন্টু দূরে মাইনাস কাছে। তাহলে এখন বলো তো ভাইয়া, এইটা আমাদের দূরে না, তাহলে 3 6 18 মাইনাস কাছে, এই দুইটা কাছে না, তাহলে 2। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, এটা থাকলো 2 আর এখানে যেটা থাকছে দেখো 16। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলতো, 32। দেখো আমাদের অপশনে আছে 32, আছে কি বলতো, এই যে দেখো তো আমাদের অপশনে 32 আছে না? কি আছে না বলো? আছে তো, তাই না? কি বুঝতে কি পেরেছ? দেখো এখানে টাইপ 4 এ x ইকুয়াল a, y ইকুয়াল b, y ইকুয়াল mx রেখা 3টি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। এইটা আমরা প্রত্যেকে জানি, একাডেমিকেই এই জিনিসটা আমাদের ছিল। তো এখানে 3টা রেখা 3টা যে ত্রিভুজ গঠন করবে তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারবো, আমরা আগে রেখা 3টি দ্বারা যে ত্রিভুজ গঠন হবে সেটা আগে আমরা বের করে নিব। তাহলে এখানে দেখো যে আমরা যদি 3টা রেখা দ্বারা ত্রিভুজ তৈরি করি, x x প্রাইম, y y প্রাইম, একটু ভালো করে বুঝো, আমি এখানেই বের করে নিচ্ছি। ওকে, প্রথমত যেটা দেয়া আছে x ইকুয়াল a, তাহলে x এর মান দেয়া আছে, মানে রেখাটি কি হবে বলতো, x এর মান দেয়া থাকলে রেখাটি y অক্ষের সমান্তরাল হবে না? তাহলে x ইকুয়াল a, y অক্ষের সমান্তরাল, আমরা ধরে নিলাম রেখা এটা x ইকুয়াল a, y অক্ষের সমান্তরাল, এটা এক নাম্বার। এবার দেখো y ইকুয়াল দেয়া আছে b, তাহলে y এর মান দেয়া থাকলে রেখাটি কি হবে, x অক্ষের y এর মান দেয়া থাকলে দেখো x এর মান দেয়া ছিল y অক্ষের সমান্তরাল, y এর মান দেয়া আছে x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে y ইকুয়াল হচ্ছে b। ওকে, এবার দেখো y ইকুয়াল mx, আরেকটা রেখা দেওয়া আছে না, y ইকুয়াল mx, তাহলে এই রেখা
আমরা ধরে নিলাম যে y ইকুয়াল mx, রেখাটি হচ্ছে এটা। y ইকুয়াল mx মানে কি বলতো? মূল বিন্দুগামী রেখা। y ইকুয়াল mx হচ্ছে কি? মূল বিন্দুগামী রেখা। তাহলে দেখো আমরা এখান থেকে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে দিলাম, এইটা হচ্ছে y ইকুয়াল mx। এখন এই যে তিনটা রেখা, এই তিনটা রেখা যে বিন্দুতে ছেদ করেছে, যেখানে ত্রিভুজ তৈরি হয়েছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমাদের বের করা লাগবে। তাহলে দেখো আমরা ত্রিভুজটা কি কি পাচ্ছি, এই যে এইটা, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, এইটা 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 এইটা। তাহলে এখন এটা আমরা কিভাবে বের করব? ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। কি বুঝতেছ? তাহলে এই এবিসি বিন্দু যদি বের করতে পারি তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এ বিন্দু কিভাবে বের করতে পারবো? দেখো এ বিন্দু হচ্ছে এই রেখা আর এই রেখার ছেদ বিন্দু। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে এ, যদি এক্স এর মানটা এখানে বসাই দিই তাহলে ওয়াই এর মান পাচ্ছি এম এ। তাহলে এ বিন্দু পেয়ে গেলাম। এবার এই বি বিন্দুটা যদি বের করতে চাই তাহলে দেখো এই রেখা, এই রেখা, তাদের ছেদ বিন্দু এটা। তাহলে এখানে ওয়াই এর মান দেওয়া আছে বি, ওয়াই এর মানটা যদি ওয়াই এর জায়গায় বসাই দিই তাহলে এক্স এর মান পাবো কি? বি বাই এম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি বাই এম আর হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের দেখো বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বি বাই এম ইকুয়াল হচ্ছে এটা, আমরা পেয়ে গেলাম। এবার এখানে দেখো সি বিন্দুটা যদি বের করতে চাই, দেখো এখানে বি বাই এম ইন্টু কিন্তু বি, বিন্দুটা একটু ভালো করে লিখি নাহলে আবার উল্টাপাল্টা হবে। এটা দেখো এটা হচ্ছে বি বাই এম ইন্টু বি, মানে এটা কম বি, এটা বিন্দু, বি বিন্দু। সি বিন্দু যদি বের করি তাহলে দেখো সি বিন্দুটা কি? এই রেখা আর এই রেখা ছেদ বিন্দু না? তাহলে এটা হচ্ছে এ কমা বি। এই যে তিনটা বিন্দু আমরা পেলাম, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু পেয়ে গেছি না? এবার এই তিনটা বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে আমরা ক্ষেত্রফল বের করে নিব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/2, দেখো এ থেকে বি, তাহলে এখানে এ বি বাই এম এ এ, দেখো এবার এম এ বি বি এম এ। কি বুঝতেছ? তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো 1/2 ক্ষেত্রফল যদি বের করি তাহলে প্রথমে এটা গুণ এ বি প্লাস হচ্ছে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে 1/m। ওকে, এবার দেখো প্লাস এটা যদি গুণ করো এম এ স্কোয়ার। এবার দেখো এই কর্ণ গুণ এই কর্ণ গুণ এই কর্ণ গুণ আমরা পেলাম। এবার এই কর্ণ যদি গুণ করো তাহলে মাইনাস এটা, এটা যদি গুণ করো তাহলে কি হবে? এম এম কেটে যায়, থাকে মাইনাস বি বাই এ। এই কর্ণ যদি গুণ করো মাইনাস এ বি, এই কর্ণ যদি গুণ করো মাইনাস এ বি, এটা আমরা পাচ্ছি। তার সাথে মডুলাস গুণ এ বি আর এটা গুণ করলে বি স্কোয়ার বাই এম। ওকে, তাহলে এম যদি আমরা লসাগু নিই, দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এটার সাথে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে? এম স্কোয়ার এ স্কোয়ার। এবার দেখো আমরা যদি এখানে আমরা যদি গুণ করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এটা দেখো, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এখানে আমাদের ভুল হয়েছে, এটাও হবে এবি, এটা হবে এবি, কারণ এটার এটা যদি গুণ করো এম এম কেটে যাবে, এ আর বি গুণ করলে এবি হয়। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস 2abm, 2abm এটা আমাদের থাকলো। এখন এই এমটাকে আমরা বাইরে বের করে নিই আর এটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের পুরো ফরম্যাটটা এটা এরকম আসছে 1/2m, আর এখানে আমরা যেটা পাচ্ছি যে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম মান আসছে। কি বুঝতেছ? তাহলে এই যে দেখো আমাদের ঘ নাম্বার অপশন, আমাদের এখানে ঘ নাম্বার অপশন আছে, এটা ঘ নাম্বার অপশনে আমরা বের করতে পারি। কি তাহলে তিনটা রেখা দ্বারা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে রেখা তিনটি যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার স্থানাঙ্ক আগে বের করব, তারপরে আমরা কি করব? আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই যে আমরা আজকে 4টা টাইপ সলভ করলাম, এই 4টা টাইপ তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা এবং আমাদের ক্লাসের শিডিউলগুলো তোমাদের পেজেই আমরা আপলোড দিয়ে দিব। আমরা কোন তারিখে কি ক্লাস হবে
এটা বলে দিব, তোমরা সেই অনুযায়ী ক্লাস করো এবং ক্লাসগুলো নোট করে রাখো। এবং শুধু ক্লাস করলেই হবে না, এই টাইপগুলো দিয়ে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো। আমি যেহেতু টাইপ ওয়াইজ আলোচনা করতেছি, তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো। দেখবা এগুলো টাইপ ভালো করে সলভ করলেই তোমার অ্যাডমিশনটা খুব ইজি হয়ে যাবে, অ্যাডমিশন জার্নি খুব ইজি হয়ে যাবে।